আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় স্টার্ট করব। তো এর আগের দিন আমাদের লাস্ট তৃতীয় অধ্যায় কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তারপরে থেকে লকডাউন হওয়ার দরুন কিন্তু আমাদের তার পরের অধ্যায় যে 4 অধ্যায় রয়েছে সেই 4 অধ্যায় কিন্তু শুরু হয়নি। তো আজকে আমি তোমাদের 4 অধ্যায় শুরু করব। তো বিগত কয়েকদিন আগে বা লকডাউন পিরিয়ড টাইমে আমি কিন্তু তোমাদের সোমবার দিন দুপুরে করে চতুর্থ অধ্যায়ের কিছু নোট কিন্তু আমি গ্রুপে পাঠিয়েছিলাম। কিছু নোট কিন্তু তোমাদের গ্রুপে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো আশা করব তোমরা প্রত্যেকেই লিখে নিয়েছো। যদি না লিখে নিয়ে থাকো তাহলে তোমরা আমাকে একটু জানাবে, আমি সেই নোটগুলো আবার তোমাদের গ্রুপে সেন্ড করে দেবো এবং নোটগুলো লিখে নেবে। আর 4 অধ্যায়ের লাস্টের কিছুটা পার্ট আমি তোমাদের গ্রুপে তোমাদের অলরেডি জেরক্স করে দিয়ে এসেছি। তোমরা সেই কপিগুলো একটু নিয়ে নেবে বা কালেক্ট করে নেবে, তাহলে সেই পরবর্তীকাল থেকে নোটগুলো আর লিখতে হবে না। তো 4 অধ্যায়ে যেটা আমরা শুরু করব, তো চ্যাপ্টারের নাম রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো এখানে 3টি ইউনিট কিন্তু রয়েছে, 4.1, 4.2, 4.3। তো আজকে আমরা 4.1টা খুব ভালো করে বুঝবো যে 4.1-এর মধ্যে কী রয়েছে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। এই বিদ্রোহের সঙ্গে জাতীয়তাবাদ সম্বন্ধ বিষয়ক বিতর্ক, সংক্ষিপ্ত আলোচনা। অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে ভারতে একটি বিদ্রোহ ঘটেছিল, সেই বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি পড়তে হবে। তার সঙ্গে পড়তে হবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। তোমাদের বলে রাখি যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের যে মনোভাব, এটা 2020 সালের পরীক্ষায় এসেছিল। তো যেহেতু 2020-তে এই প্রশ্নটি এসছে, সেহেতু এই প্রশ্নটি তোমাদের 2021-এ আর কিন্তু আসবে না বা রিপিট কিন্তু আর হবে না। সেই জন্য এই পার্টটা আমাদের না পড়লেও কিন্তু হবে। তো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। তারপর রয়েছে মহারানীর ঘোষণাপত্র, 1858 খ্রিস্টাব্দ। মহারানীর ঘোষণাপত্র, তো এই প্রথম ইউনিটে কিন্তু এই কয়েকটি পার্টই কিন্তু রয়েছে। 3টে পার্ট রয়েছে, মানে এখান থেকে 3টেই প্রশ্ন হয় যে 1857 খ্রিস্টাব্দের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো, যেটি 8 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। আর 2 নম্বর প্রশ্ন যেটা হয় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। আর 3 নম্বর যে প্রশ্নটি হবে সেটি হলো মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো বা মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এখান থেকে 2 নম্বর প্রশ্নটা অলরেডি চলে এসছে 2020 মাধ্যমিক পরীক্ষাতে, সেহেতু 2 নম্বর কোশ্চেনটি কিন্তু আমাদের পড়তে হবে না। তো আমরা আজকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আর মহারানীর যে ঘোষণাপত্র রয়েছে সেটি কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আর হলো মহারানীর ঘোষণাপত্র, এই দুটি নোট এর পিডিএফ কিন্তু আমি অলরেডি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি। তো আশা করবো তোমরা প্রত্যেকে লিখে নিয়েছো। যদি কেউ না লিখে নাও তাহলে আমাকে জানাবে, নাহলে তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকেও একটু জানাতে পারো, তাদের কাছ থেকে জেরক্স করে নিতে পারো, অথবা ওদেরকে কাউকে ছবি তুলে সেন্ড করে পাঠিয়ে দিতে বলতে পারো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে লিখে নেবে। তো দেখো আজকে যেটি আলোচনা করব 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। 1600 খ্রিস্টাব্দ নাগাদ, ভালো করে মনে করবে, 1600 খ্রিস্টাব্দ নাগাদ বা 1600 খ্রিস্টাব্দের সময়ে আমাদের ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে। মূলত তারা ভারতে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে
এবং উপনিবেশ দখল করার উদ্দেশ্যে কিন্তু 1600 খ্রিস্টাব্দর দিকে ভারতে এসেছিল। তো এই সময় ইংল্যান্ড সমেত আরও ইউরোপীয় বিভিন্ন শক্তিধর রাজ্য শক্তিধর দেশ, যেমন ফ্রান্স বলো, পর্তুগাল বলো, রাশিয়া, পর্তুগাল বলো, এই সমস্ত দেশগুলো কিন্তু ভারতে এসেছিল মূলত তাদের উপনিবেশিক দখল করার জন্য অথবা বাণিজ্য করার উদ্দেশ্যে। তো আমরা এখানে উপনিবেশ একটা ওয়ার্ড পেলাম, বা এই উপনিবেশ বলতে আমরা কী বোঝাই? উপনিবেশ বলতে বোঝায় যখন কোনো শক্তিশালী দেশ বা উন্নত দেশ যখন অনুন্নত দেশে গিয়ে, যেমন 1600 খ্রিস্টাব্দ নাগাদ বা আজ থেকে 200 থেকে 300 বছর আগে আমাদের পৃথিবীতে যে অনুন্নত দেশগুলি ছিল তার মধ্যে এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশের যে দেশগুলো রয়েছিল সেই সমস্ত দেশগুলো কিন্তু বেশিরভাগই অনুন্নত ছিল। তো এই সমস্ত দেশ যেমন ভারত রয়েছে, চীন ছিল, আফ্রিকার বেশ কিছু দেশ ছিল, সেই সমস্ত দেশে কিন্তু ইউরোপ মহাদেশের যে শক্তিশালী দেশগুলো ছিল, যে সমস্ত দেশে শিল্প বিপ্লবের প্রসার ঘটেছিল, মূলত সেই সমস্ত দেশগুলি তাদের শিল্পজাত দ্রব্য বাজারে বিক্রির জন্যে এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিতে কিন্তু নিজেদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। এই যে নিজেদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করে, এই বাণিজ্য ঘাঁটি স্থাপন করাকেই বলবো উপনিবেশ বা উপনিবেশবাদ। তাকে বলবো আমরা উপনিবেশ বা উপনিবেশবাদ। তো 1600 খ্রিস্টাব্দ নাগাদ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদের উপনিবেশ গড়ে তোলে এবং দীর্ঘ বছর ধরে ভারতে তারা তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে শুরু করে এবং শুধু বাংলা নয়, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, অযোধ্যা, দক্ষিণ ভারত সমেত সমগ্র ভারতেই তারা তাদের উপনিবেশ কিন্তু গড়ে তোলে। মূলত সেই সময়ে ভারতের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা কিন্তু মুষ্টিমেয় কয়েকজন রাজার অধীনেই কিন্তু ছিল। যেমন বাংলার নবাব 1757 খ্রিস্টাব্দের দিকে ছিল সিরাজউদ্দৌলা, অযোধ্যার নবাব ছিল সুজাউদ্দৌলা, আর দিল্লির নবাব ছিল শাহ আলম। তো বাংলার যে নবাব ছিল, দিল্লির নবাব ছিল, এই সমস্ত নবাবদের অধীনে একটা রাজস্ব বা শুল্ক দেওয়ার নাম করে বা শুল্ক দেওয়ার বিনিময়ে কিন্তু ইউরোপের শক্তিধর দেশগুলি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারত। তো 1757 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষ বাধে। আর দীর্ঘ এত বছর অর্থাৎ 1600 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের সাম্রাজ্য বা তারা তাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিকে কিন্তু অনেকটা শক্তিশালী করে তুলেছিল। তো 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষ বাধে এবং বা বিদ্রোহ হয়, যে বিদ্রোহে সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয় এবং বিহারের ফলতার দিকে কিন্তু তিনি পালিয়ে যান। যখন বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে পালিয়ে যান, তখন বাংলা কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যায় এবং এই যে যুদ্ধটা ঘটেছিল সেই যুদ্ধটা কিন্তু মুর্শিদাবাদের যে পলাশি রয়েছে সেই পলাশি যে জায়গাটা রয়েছে সেই জায়গাতেই কিন্তু হয়েছিল, যেটি পলাশির যুদ্ধ নামে পরিচিত। তবে বর্তমানে যে পলাশি জায়গাটি সেটি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু রয়েছে। যখন যুদ্ধ হয়েছিল তখন সেটি মুর্শিদাবাদের অধীনেই ছিল, কারণ বাংলার রাজধানী ছিল
মুর্শিদাবাদ, সেহেতু সেই নদীয়াটি তখন মুর্শিদাবাদের অধীনেই ছিল। তো বর্তমানে পলাশি জায়গাটি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু পড়েছে। এবার যখন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়ে গেল, তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দখল করলো এবং বাংলার নবাব পদে ইংরেজদের একজন প্রতিনিধি মির্জাফরকে কিন্তু বাংলা নবাব পদে বসালো। তো বেশ কয়েক বছর চলার পর মির্জাফরের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু একটা বিরোধ, বা মির্জাফর ইংরেজদের বিরোধীমূলক কিছু কাজে লিপ্ত থাকায় ইংরেজরা মির্জাফরকে কিন্তু সিংহাসন পদ থেকে নামিয়ে দেন এবং তার যে জামাতা রয়েছে বা জামাই রয়েছে মীর কাসিমকে কিন্তু বাংলার নবাব পদে বসান। তো মির্জাফরই ছিল একমাত্র বাংলার নবাব যাকে কোনো রকম বিদ্রোহ বা আন্দোলন না করে কিন্তু নামানো হয়েছে। তাকে মূলত কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে কিন্তু তাকে কোনো রকম যুদ্ধ না করে কিন্তু তাকে সিংহাসন পদ থেকে ত্যাগ করানো হয়েছে। তো মির্জাফরের পরে যখন বাংলার নবাব মীর কাসিমকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা নবাব পদে বসান, তখন মীর কাসিম কিন্তু একজন স্বাধীন চেতা ব্যক্তি ছিলেন। তিনি বাংলার উন্নতির জন্য বিহারের একটি সেনা ছাউনি গঠন করলেন এবং তিনি বাংলার সিপাহীদের উন্নত রণকৌশল শেখানোর জন্য ইংল্যান্ড থেকে দুজন সেনাপতি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যারা আগে সেনাপতির কাজ করতো, যারা এখন রিটায়ার করে গেছে, সেই সমস্ত সেনাপতিদের নিয়োগ করলো মূলত বাংলার যে সমস্ত সৈনিক ছিল তাদের যুদ্ধ কৌশল উন্নত করানোর জন্য। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুষ্ট হয়ে পড়ে। তখন মীর কাসিম বুঝতে পেরে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দিল্লির নবাব শাহ আলম তিনজন এক জোটবদ্ধ হয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করে। যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করে তখন এই যৌথ বাহিনী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কিন্তু পরাজিত হয় এবং তিনজন কিন্তু তিন দিকে পালিয়ে কিন্তু যায়, যেটি 1764 খ্রিস্টাব্দে বিহারের বক্সার নামক একটি জায়গায় কিন্তু হয়েছিল। সেই জন্য এটি বক্সারের যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধে ইংরেজদের জয়লাভ ইংরেজদের ভারতে শাসন করার ক্ষমতাকে আরও বেশি করে তীব্র করে তোলে। যে ইংরেজরা অনুভব করে যে ভারতে আর তেমন কোনো রাজা বা শক্তিশালী কোনো রাজা নেই যে আমাদের ভারতে শাসন করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। শেষমেশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি এই সমস্ত বাংলার নবাব, অযোধ্যার নবাব, দিল্লির নবাবদের সঙ্গে, এমনকি যুদ্ধে জয়লাভের পর দিল্লির নবাব শাহ আলমের সঙ্গে একটি সন্ধি করতে বাধ্য হন এবং সেই সন্ধি অনুযায়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান লাভের অধিকার পায়। বাংলার যে জায়গা ছিল, বিহার ছিল, উড়িষ্যা ছিল, এই সমস্ত জায়গায় দেওয়ানি লাভের অধিকার পায়। দেওয়ানি মানে এখানকার যে ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে বা জমি রয়েছে, সেই ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে কর বা ট্যাক্স আদায় করার অধিকার পায়, যার পরিবর্তে তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাব পদে শাহ আলমকে বসান। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের অধিকার পেয়ে গেল, তখন থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে দেশ, মাতৃভূমি দেশ ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে ভারতে আর তাদের স্টাফদের মাসিক বেতনের জন্য টাকা আনা বন্ধ করে দেন। অর্থাৎ দেওয়ানি লাভের পর ভারত থেকে তাদের যে টাকা কর আদায় হয়, সেই টাকা দিয়ে তাদের অধীনে যে সমস্ত কর্মচারী রয়েছে সেই সমস্ত কর্মচারীদের
বেতন যেমন দেন, তেমনি ইংল্যান্ডের যে শিল্প বিপ্লবের প্রসার ঘটেছে, সেই শিল্প বিপ্লবের উন্নতি ঘটানোর জন্যে যে প্রয়োজনীয় মূলধন, সেই প্রয়োজনীয় মূলধনেরও কিন্তু অনেকটা যোগান কিন্তু ভারত থেকে তারা দিতে থাকে। স্বাভাবিকভাবেই ভারত থেকে প্রচুর টাকা তারা লুট করে নিজেদের দেশে কিন্তু পাঠাতে থাকেন। এবার যখন থেকে ভারতে রাজস্ব আদায় করতে শুরু করে বা দেওয়ানি লাভের অধিকার পায় বাংলা, বিহার, উড়িষ্যায়, তখন থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতীয় যে কৃষক রয়েছে, শ্রমিক শ্রেণী রয়েছে, তাদের উপর কিন্তু অকথ্য অত্যাচার শুরু করে। এমনকি তারা বাংলা সমেত ভারতের বিভিন্ন জায়গায়, যেমন দিল্লি, মিরাট, লখনৌ, অযোধ্যায় কিন্তু তারা তাদের সেনাবাহিনী বা সেনা ছাউনি বা ক্যাম্প, আমাদের যেমন কসবা যে গেট রয়েছে, সেখানে পুলিশ ক্যাম্প রয়েছে, ঠিক তেমনই আবার আমাদের যে কর্ণজোড়া পার করে যে মেরুওয়াল রয়েছে, সেখানে কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে, যেখানে বিশাল সৈন্যবাহিনীর মোতায়েন করে রাখা হয় বা রিজার্ভ করে রাখা হয়। তাকেই বলবো আমরা সেনাবাহিনীর ক্যাম্প বা সেনা ছাউনি। তো ভারতে বক্সার যুদ্ধের পর যখন ইংরেজরা শাসন করতে শুরু করলো, তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতে শুরু করলো, তখন থেকে বাংলা সমেত ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেনা ছাউনি গঠন করতে শুরু করলো। মূলত সেখানে ভারতীয় যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, কৃষক সম্প্রদায়, হিন্দু, মুসলিম যে সম্প্রদায় রয়েছে বা কৃষক শ্রেণীর লোকজন রয়েছে, তাদের কিন্তু সেই সেনাবাহিনীতে নিযুক্ত করতে থাকে। এবার সেখানে ভারতীয় লোকজনদের নিযুক্ত করতে করতে তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা যখন বিশাল আকার ধারণ করে, এমনকি ভারত যে সমস্ত সৈনিকদের ক্যাম্পে নিয়োগ করা হয়, তাদের উপরও সেখানে বিভিন্নভাবে মানসিক অত্যাচার, এমনকি উচ্চ পদে ভারতীয় কোনো সিপাহীদের অংশগ্রহণ যাতে না করতে পারে, সেই সংক্রান্ত ব্যাপার কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ ভারতীয় যে সিপাহীরা ছিল, তাদের সেই সমস্ত ভারতীয় সিপাহীদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত সৈন্য ছিল বা সেনাপতি ছিল, তারা কিন্তু ভারতীয়দের অনেকটা নিচু করে রাখত, যার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল। কিন্তু ক্ষোভ হলেও কী করবে, তা যেহেতু ভারত একটি পরাধীন দেশে পরিণত হয়ে গেছে এবং ভারতে এসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে, তখন তারা সেই ক্ষোভের মধ্যেই তাদের অধীনেই কিন্তু কাজ করত। তো এইভাবে কাজ করতে করতে দীর্ঘ কয়েক বছর পর 1764 খ্রিস্টাব্দের পর থেকে 1757 খ্রিস্টাব্দের দিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করে, 1857 খ্রিস্টাব্দের দিকে কী করে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে ক্যাম্প রয়েছে, সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিতে আধুনিক যন্ত্রপাতির, অর্থাৎ যুদ্ধ করার যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে, সেই আধুনিক যন্ত্রপাতির সরঞ্জাম বৃদ্ধি করার জন্য এক ধরনের রাইফেলের ব্যবহার করতে শুরু করেন এবং যে রাইফেলটি নিয়ে আসেন, সেই রাইফেলের কার্তুজ বা টোটা বলে একটা জিনিস রয়েছে, যেটা দাঁত দিয়ে কেটে সেখানে কিন্তু প্রবেশ করতে হয়। অর্থাৎ অনেকটা আমাদের পুরনো দিনের যে শিকার করার যে বিভিন্ন বড় বড় নলযুক্ত যে বন্দুকগুলো ছিল, যেখানে দেখবে মাথাটা ভেঙে সেখানে একটা বা দুটো কিন্তু গুলি কিন্তু ভরতে হতো, ঠিক সেই ধরনের বন্দুকগুলো কিন্তু ব্যবহার করতে শুরু করে সেনাবাহিনীতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ধরনের বন্দুক ব্যবহার করতে শুরু করে এবং এনফিল্ড রাইফেল ব্যবহার করতে শুরু করে এবং সেই বন্দুকের মধ্যে কার্তুজ বা টোটা বলে যে জিনিসটি রয়েছে, সেটা প্রবেশ করানোর কথা বলে এবং যেটি দাঁত দিয়ে কেটে কিন্তু সেখানে ঢোকানোর কথা বলা হয়। তখন বাংলার যে সেনা ছাউনি ছিল ব্যারাকপুর, সেই সেনা ছাউনিতে একটা গুজব রটে যে এনফিল্ড রাইফেলের যে টোটা বা কার্তুজটি রয়েছে, সেই কার্তুজটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি।
কি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। এবার যেহেতু গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, সেহেতু ভারতীয় যে সিপাহীরা রয়েছে সেই সমস্ত সিপাহীদের ধর্মনাশের ভয়ে তারা কিন্তু সেই কার্তুজ বা টোটাটি কিন্তু ব্যবহারে কিন্তু অসম্মত হয়। এবার যেহেতু কার্তুজটি ব্যবহারে অসম্মত হয়, তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের উপর প্রবল চাপ দেয় এবং এমনকি ব্যারাকপুরের সেনা ছাউনির একজন সিপাহী মঙ্গল পাণ্ডে এর তীব্র বিরোধিতা করায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে গ্রেপ্তার করেন এবং বিচারে তাকে ফাঁসি দেন। এবার যখনই বিচারে তাকে ফাঁসি দেয়, তখনই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভারতের বিভিন্ন জায়গায় সেনা ছাউনি গড়ে তুলেছে, যেমন দিল্লি, অযোধ্যা, কানপুর, লখনৌ, সেই সমস্ত জায়গার সেনা ছাউনিতেও কিন্তু এই রাইফেল ব্যবহারে অসম্মত হয় এবং মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়ার জন্য একটা চরম বিশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়, যেটি মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। যেখানে আমাদের চ্যাপ্টারের মধ্যে ছিল কিন্তু মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, যেখানে ছিল 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি কিন্তু ছিল। এই 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র প্রকৃতি কিন্তু মূলত সেই ভারতের যে বিভিন্ন ব্রিটিশ কোম্পানির সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিতে ভারতীয় যে সিপাহীরা ছিল, সেই সিপাহীরাই কিন্তু যে বিদ্রোহ করেছিল। এবং শুধুমাত্র সিপাহীরাই বিদ্রোহ করেনি, সিপাহীদের সঙ্গে সঙ্গে যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা বাংলার সমগ্র ভারতের কৃষক ও শ্রমিক শ্রেণীর লোকেদের ওপর অজস্র অন্যায় অত্যাচার করত, সেই জন্য সিপাহীদের সঙ্গে সঙ্গে এই সমস্ত কৃষক শ্রমিকরাও কিন্তু সিপাহীদের যুদ্ধে কিন্তু সাহায্য করেছিল এবং এটি একটি ভয়ঙ্কর আকার কিন্তু ধারণ করেছিল। সেই জন্য 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কিন্তু মহাবিদ্রোহ বলা হয়। তো এখানে বলেছি যে মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী রয়েছে, এখানে মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী। তো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ, তো প্রত্যক্ষ কারণ বলতে আমরা তাকেই বলবো, মানে ধরো তোমরা বাড়িতে তোমাদের বাবার কাছে একটা জিনিস দীর্ঘদিন ধরে চেয়ে আসছো, যে আমার বাবা এই জিনিসটা দরকার, কিন্তু প্রত্যেকবারই কী করছে, তোমার মা হোক বাবা হোক বুঝিয়ে তোমাকে থামিয়ে রাখছে যে বাবা কয়েকদিন পরে নে। এবার হঠাৎ করে ধরো একদিন তোমাদের বাড়িতে তোমাদের পাশের বাড়ির কোনো আন্টি এসছে। তো আন্টি আসার পর তোমার মা গল্প করছে যে মা আমার মেয়েকে যা চায় আমরা তাই দিই। এবার তুমি সেই কথাটা হঠাৎ করে শুনে নিলে, ধরো তুমি কোনো কারণে সেই কথাটা তোমার কানে চলে গেল। এবার আন্টি যেই মাত্র বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন তুমি তোমার মাকে বললে যে মা তুমি আন্টিকে মিথ্যা কথা বললা যে আমি যা চাই তাই দাও। তখন তোমার মা বলল হ্যাঁ তুই যা চাস আমরা তো তোকে তাই দিই। এইবার তোমার তখন এতদিন ধরে যে জিনিসটা চেয়ে এসছো, সেই জিনিসটা না পাওয়ার প্রতি যে ক্ষোভ জমা হয়েছিল, রাগ জমা হয়েছিল, তুমি কী করলে, শুধুমাত্র এই ছোট্ট একটা ঘটনার জন্য কী করলে, সেই রাগটা তুমি তোমার মায়ের ওপর ঢেলে দিলে। এই যে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে যখন এত দিনকার যে রাগ তোমার মনের মধ্যে অবস্থান করেছিল, সেই রাগটা তুমি ঢেলে দিলে, সেটাকেই বলবো আমরা প্রত্যক্ষ কারণ। যেখানে মহাবিদ্রোহেরও প্রত্যক্ষ কারণ ছিল, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যবে থেকে তাদের সেনা ছাউনিতে ভারতীয় সিপাহীদের নিয়োগ করেছে, তারপরে থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতীয় সিপাহীদের ওপর
কিন্তু নিম্ন চোখে দেখেছে, ভারতীয় সিপাহীদের কোনোরকম প্রমোশন অর্থাৎ উচ্চ পদে নিয়োগ করেনি, যার ফলে এরকম বিভিন্ন কারণের জন্য তাদের মনের মধ্যে একটা কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে। তো শেষমেশ 1857 খ্রিস্টাব্দে ছোট্ট একটা কারণটি কি, রাইফেলের ব্যবহার, এনফিল্ড রাইফেলের ব্যবহার। সেই রাইফেলের ব্যবহারকে, রাইফেলে যে কার্তুজ ছিল, টোটা ছিল, এবং সেই কার্তুজ বা টোটাটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি বলে তারা বাজারে সেটা বা সমাজে গুজব রটিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা একটা বিশাল বিদ্রোহ কিন্তু করে ফেলেছিল। সেই জন্য মহাবিদ্রোহের যে প্রত্যক্ষ কারণটি ছিল সেটি কিন্তু এখানে রয়েছে, যে কী বলেছে, এনফিল্ড রাইফেলের ব্যবহার। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করেছে, এনফিল্ড রাইফেলটা ব্যবহার করতে বলছে। এবার যেখানে ব্যবহার করতে বলছে সেখানে কী হচ্ছে, একটা কার্তুজ বা টোটা রয়েছে। এবার কার্তুজ বা টোটাটি কি, হিন্দু ও কার্তুজ বা টোটাটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি বলে এটা গুজব রটিয়ে দেয়। এবার যখনই গুজব রটিয়ে যাবে তখন কী হবে, ধর্মচ্যুতির আশঙ্কা হবে। অর্থাৎ হিন্দুদের ধর্মে গরু যেমন নিষিদ্ধ, ঠিক তেমনই মুসলিমদের ধর্মে কিন্তু শূকর নিষিদ্ধ। তাহলে দুই ধর্মেরই কী হবে, ধর্ম নাশের ভয়ে তারা কিন্তু বিদ্রোহ করেন। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করে, ভারতীয় সিপাহীদের ওপর সেই কার্তুজ বা বন্দুকটি কিন্তু ব্যবহার করার জন্য প্রবল চাপ দিতে শুরু করে, যে তোমাদের এই কার্তুজটি ব্যবহার করতেই হবে। এমনকি এই এতটাই চাপ প্রয়োগ করে যে শেষমেশ ভারতীয় একজন সিপাহী কিন্তু এর তীব্র প্রতিবাদ করার দরুন তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং বিচারে কিন্তু তার ফাঁসিও হয়, যে মঙ্গল পাণ্ডে নামে পরিচিত, এবং যিনি মহাবিদ্রোহের প্রথম কিন্তু শহীদ ছিলেন, মঙ্গল পাণ্ডে। আর বিতর্ক রয়েছে, বিতর্ক বলতে কী বলেছে, যে অনেক ইংল্যান্ড ঐতিহাসিক বলেছেন যে মহাবিদ্রোহ হওয়ার পেছনে এনফিল্ড রাইফেলের কারণেই শুধুমাত্র মহাবিদ্রোহটা হয়নি। এই মহাবিদ্রোহ হওয়ার পেছনে ভারতীয় যে সিপাহী রয়েছে তাদের মনের মধ্যে যে দীর্ঘদিনের একটা ক্ষোভ, রাগ জমাবদ্ধ হয়েছিল, সেই কারণেই এই বিশাল বিদ্রোহ কিন্তু হয়েছে। যদি এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করেই এই বিদ্রোহটা হতো, তাহলে কখনোই ভারতীয় সিপাহীরা যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করলো বা সংঘর্ষ করলো, তখন সেখানে ভারতীয় কোনো সিপাহী কিন্তু সেই এনফিল্ড রাইফেলটি কিন্তু ব্যবহার করতো না। অর্থাৎ তাদের যদি প্রকৃত ভয়ও থাকতো যে আমাদের ধর্ম নষ্ট হবে, এমনকি তারা যে গুজবটা রটিয়েছিল যে কার্তুজটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, সেটা যদি ঠিকই হতো, তাহলে তারা কোনো সময় যখন ইংরেজদের বিরুদ্ধে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করলো, তখন কিন্তু তারা সেই রাইফেলটি ব্যবহার করেনি, কিন্তু তারা কিন্তু বিদ্রোহের সময় সেই রাইফেলটি পূর্ণভাবে ব্যবহার করেছে। সেই জন্য এনফিল্ড রাইফেলের ঘটনাকে প্রত্যক্ষ কারণ বলা বা মহাবিদ্রোহের প্রকৃত কারণ বলা কিন্তু যায় না। এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তো এই যে মহাবিদ্রোহটা হয়ে গেল, এই মহাবিদ্রোহের আকার আকৃতি দেখে অনেকে অনেক বিদ্রোহ কিন্তু বলেছেন, যাকে আমরা মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কিন্তু আমরা বলবো, তোমাদের আগে বলা হয়েছে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র জিনিসটা কী, আগে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রকৃতি বা চরিত্র কী। যেমন সাঁওতাল বিদ্রোহ ছিল, নীল বিদ্রোহ ছিল, কোল বিদ্রোহ ছিল। সেখানে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, নীল বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহটার আকৃতি কেমন নিয়েছিল, কী আকার ধারণ করেছিল, সেই আকারের ওপর ভিত্তি করে অনেক ঐতিহাসিক তাকে এক ধরনের অভিমত কিন্তু দিয়েছেন। যেমন মহাবিদ্রোহ যেটি হয়েছিল, অনেকে সিপাহী বিদ্রোহ বলেছেন। কেন সিপাহী বিদ্রোহ বলেছেন, তারা যুক্তি দেখিয়েছেন যে প্রথমত বিস্তার, মানে প্রথম যদি পয়েন্ট করি বিস্তার, যে সিপাহী বিদ্রোহটা শুধুমাত্র ব্যারাকপুরের সেনা সামনেতেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। এমনকি এই যে মহাবিদ্রোহটা হয়েছিল, এই মহাবিদ্রোহে প্রথমত সিপাহীরাই
বিদ্রোহ করেছিলেন এবং ব্যারাকপুরের সেনা ছাউনি সহ মিরাট, লখনৌ, কানপুর, এই যে মিরাট, লখনৌ, কানপুর এখানকার যে সেনা ছাউনি রয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেই সেনা ছাউনির অধীনে ভারতীয় যে সিপাহীরা ছিল তারাও কিন্তু বিদ্রোহ করেছিল। সেই জন্য যেহেতু সিপাহীর অংশগ্রহণ করেছিল, সেই জন্য একে অনেকে সিপাহী বিদ্রোহ কিন্তু বলেছেন। তারপরে যখন বিদ্রোহ হয়েছিল এই সিপাহী বিদ্রোহ হওয়ার সময় কিন্তু এই বিদ্রোহে কিন্তু কামান ও বন্দুকেরও কিন্তু ব্যবহার করেছিল। আর এই কামান ও বন্দুকের ব্যবহার কিন্তু নর্মাল যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু চালাতে পারত না। সেই জন্যেই ঐতিহাসিক অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র এরা কিন্তু 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কিন্তু বলেছেন। আবার অনেকে সামন্ত বিদ্রোহ, তাহলে এক নম্বর পেলাম কি সিপাহী বিদ্রোহ, আমরা সিপাহী বিদ্রোহ। অনেকে সিপাহী বিদ্রোহ বলেছেন। কে বলেছেন? কিশোরী চাঁদ মিত্র, অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায় এরা কিন্তু সব ভারতীয় ঐতিহাসিক। আবার কিছু ঐতিহাসিক যেমন ঐতিহাসিক রজনীপাম দত্ত, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন এরা 1857 সালের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। তারা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার পেছনে যে যুক্তিটি দেখিয়েছেন সেটি হলো বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছিল, অর্থাৎ বিদ্রোহ করার জন্য যে নেতা না থাকলে তো বিদ্রোহ হয় না, সেই নেতাদের বেশিরভাগই ছিল সামন্ত বলে একটা শ্রেণী বা জাতি ছিল, সেই সামন্ত শ্রেণীর। সেই জন্য তারা একে সামন্ত বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এমনকি প্রচুর সংখ্যক সামন্তরা এই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেছিল। যেমন সিপাহীরা অংশগ্রহণ করেছিল বলে একে সিপাহী বিদ্রোহ বলেছে, ঠিক তেমনই প্রচুর সামন্ত শ্রেণীর লোকেরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল বলে অনেকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ কিন্তু বলে। তারপর হচ্ছে প্রতি বিপ্লব সৃষ্টি, মানে সামন্ত শ্রেণীর লোকজন যারা রয়েছে বা সামন্ত শ্রেণীর নেতারা অনুভব করেছিল বা উপলব্ধি করেছিল যে বিদ্রোহ করার পর যদি আমরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যদি পরাজিত করতে পারি এবং তাহলে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করব, এবং তারপরে আমরা আমাদের অর্থনৈতিক ও সামাজিক, অর্থাৎ সামন্ত শ্রেণীর লোকদের নিজস্ব সামাজিক অর্থনৈতিক দিক থেকে উন্নতির জন্য তারা পুনরায় বিদ্রোহ করবে। কিন্তু তাদের কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি, কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তীব্র দমন নীতির ফলে কিন্তু শেষমেশ এই বিদ্রোহ থেমে যায় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু দমন করে। তো এই সমস্ত কারণে কিন্তু অনেকে একে সামন্ত শ্রেণীর বিদ্রোহ কিন্তু বলেছেন। 3 নম্বর কী বলেছে? গণবিদ্রোহ। এবার অনেকে একে গণবিদ্রোহ বলেছেন, যেমন ডক্টর সুরেন্দ্রনাথ সেন 1800, তারপর ব্রিটিশ ঐতিহাসিক যেমন ম্যালসন, বল, জন কে এরা ভারতীয় যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘটেছিল এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলেছেন। কারণ গণবিদ্রোহ মানে শুধুমাত্র ভারতীয় যে সিপাহীরা রয়েছে, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যারা সিপাহীর কাজ করতো তারাই শুধু এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। দিল্লি, অযোধ্যা, লখনৌ সেখানকার যে সমস্ত কৃষক শ্রেণীর লোক রয়েছে, শ্রমিক শ্রেণীর, মুজদর শ্রেণীর লোক রয়েছে, তারা প্রত্যেকেই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ সমাজের এক বৃহৎ শ্রেণীর অংশ কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। সেই জন্য তাকে এরা গণবিদ্রোহ বলেছেন। এমনকি যে যুদ্ধ সরঞ্জাম, তারা যেমন যুদ্ধ করেছিল, যদি ভারতীয় সিপাহীরাই যদি যুদ্ধ করতো তাহলে তারা কামান বন্দুক দিয়েই যুদ্ধ করতো। কিন্তু যেহেতু দেশের জনসাধারণও এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, সেই জন্য তারা বাড়ির যে কাস্তে মানে সবাই যেন ধান কাটার জন্য যে কাস্তে লাগে সেটা ছুরি দিয়ে কিন্তু তারা যুদ্ধ করেছিল। এমনকি জমিদার, অত্যাচারী যে জমিদার রয়েছে, ভোগদার রয়েছে, তাদের বাড়ির থেকে কিন্তু টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র শস্ত্র কিন্তু তারা লুণ্ঠন করে যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। সেই জন্য জন কে,
ঐতিহাসিক বল, এরা কিন্তু 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কিন্তু গণবিদ্রোহ কিন্তু বলেছে। তারপর রয়েছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, তো একেও কিন্তু অনেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলেও কিন্তু অভিহিত করেছেন। যেমন যদি আমি বলি, ভারতীয় ঐতিহাসিক বিনায়ক দামোদর সাভারকার এই বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলেও অভিহিত করেছেন। এবার তারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলার পেছনে যে যুক্তিগুলো দেখিয়েছেন সেটি হলো স্বাধীনতার আকাঙ্ক্ষা। দীর্ঘ এক বছর বা কয়েক দশক ইংরেজদের অধীনে থাকার পর ভারতীয় যে সমস্ত কৃষক শ্রমিক শ্রেণীর লোকজন রয়েছে, তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে স্বাধীনতা লাভের জন্য কিন্তু এই বিদ্রোহ করেছিল বলে ডক্টর বিনায়ক দামোদর সাভারকর এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। এমনকি ভারত পরাধীন হওয়ার পর, অর্থাৎ ভারতে যখন 1764 খ্রিস্টাব্দের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন ব্যবস্থার প্রচলন করে, তারপরে কিন্তু ভারতে আর এত বড় বিপ্লব বা বিদ্রোহ কিন্তু হয়নি। সেই জন্য অনেকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের বলে অভিহিত করেছেন। অর্থাৎ এক কথায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের শাসনের অবসান কিন্তু চেয়েছিলেন। আবার অনেকে আবার ইটালিতে যে কার্বোনারি আন্দোলন হয়েছিল, যেখানে নেপোলিয়নের বিরুদ্ধে রুশ কৃষকদের যুদ্ধ হয়েছিল, অর্থাৎ নেপোলিয়নের বিরুদ্ধে যে সেখানকার বা রাশিয়ার যে কৃষকরা আন্দোলন করেছিল এবং কৃষকরা সেই আন্দোলনে জয়যুক্ত হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতেও অনেকে একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেও কিন্তু অভিহিত করেছেন। তো 5 নম্বর কী বলেছে অনেকে? জাতীয় বিদ্রোহ। অনেকে কী বলেছে? জাতীয় বিদ্রোহ বলেছেন। যেমন জনগণের অংশগ্রহণ, যেমন গণ আন্দোলন কেন বলেছে? ভারতের সকল শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করেছিল বলে একে আমরা গণবিদ্রোহ কিন্তু বলেছিলাম। সেই জন্য একে অনেকে জাতীয় বিদ্রোহ বলেও ঘোষণা করেন। আবার অনেকে সম্রাট ঘোষণা। যখন এই বিদ্রোহ শুরু হলো, তখন বাংলার জনসাধারণ যে রয়েছে, তারা ভারতের যে শেষ মোগল সম্রাট ছিল বাহাদুর শাহ, তাকে সম্রাট বলে ঘোষণা করেন। কারণ তিনি যেহেতু একজন মুঘল বংশের শাসক ছিলেন এবং কী করে যুদ্ধ করতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয়, সে সম্পর্কে অভিজ্ঞতা কিন্তু ছিল। সেই জন্য ভারতীয় যে বিদ্রোহীরা ছিল, তারা কিন্তু বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করেন এবং তার নেতৃত্বে কিন্তু তারা বিদ্রোহে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই জন্য অনেকে জাতীয় বিদ্রোহ কিন্তু বলেছিলেন। এবং ভারতীয় যে জনসাধারণ ছিল, কৃষক, শ্রমিক, তারপর ভারতীয় সিপাহী, তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের মধ্যে জাতীয়তাবোধের প্রসার কিন্তু ঘটিয়েছিল। এবং জাতীয়তাবোধ মানে নিজস্বতা, যে আমাদের দেশে আমরা শাসন করব, কেন বাইরের দেশ এসে শাসন করবে এবং তাদের কেন আমরা গোলামি খাটবো। সেই জন্য কিন্তু অনেকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তারপর অনেকে মহাবিদ্রোহ বলেছেন। মূলত এই বিদ্রোহের যে চরম ব্যাপকতা রয়েছে, সেই ব্যাপকতা লক্ষ্য করে একে মহাবিদ্রোহ বলেছেন। আর অনেকে কৃষক বিদ্রোহ, যেহেতু ভারতের কৃষক শ্রেণীর লোকেরাও কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল বলে অনেকে কৃষক বিদ্রোহ কিন্তু বলেছেন। যেমন তালমেশ খালদুনের মতে কিন্তু কৃষকেরা এই বিদ্রোহে কিন্তু মরণপণ অর্থাৎ যান যাবে যাক, আমরা এই বিদ্রোহে অংশগ্রহণ করব এবং ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করব। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু বিদ্রোহ কিন্তু ভারতীয় কৃষকরা করেছিল। সেই জন্য অনেকে একে কৃষক বিদ্রোহ বলেছেন। আবার অনেকে মুসলিম চক্রান্ত বলে বলেছেন। যেমন IS কুরেশি, সৈয়দ মঈনুল হক, এরা কিন্তু একে মুসলিম চক্রান্ত বলেও অভিহিত করেছেন। তো একটাই কথাই বলবো যে 1857 খ্রিস্টাব্দে যে বিদ্রোহটা হয়েছিল, সেই বিদ্রোহ যে বিশাল আকার ধারণ করেছিল, সেই বিদ্রোহের বিশাল আকার দেখে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কিন্তু অবসান ঘটেছিল। এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান ঘটার পর ভারতের শাসন ব্যবস্থা প্রণয়ন করার ক্ষমতা কিন্তু তখন ইংল্যান্ডের যে রানী ছিল, মহারানী ভিক্টোরিয়া, তার হাতে কিন্তু চলে যায়। এবং ভারত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির
যে শাসন ব্যবস্থা ছিল তার অবসান ঘটে। যে এই মহারানী ভিক্টোরিয়া ভাবে যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন করলো, আর শাসন করার ক্ষমতা তাদের পক্ষে নেই। এখন ভারতে যদি ইংল্যান্ড শাসন করতে চায়, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসন ব্যবস্থা নিয়ে আমাদের সেখানে গিয়ে এখন শাসন করতে হবে। এবং মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসন ব্যবস্থা নিজের হাতে নেওয়ার জন্য এবং ভারতীয় যে লোকজন রয়েছে তাদের ইংল্যান্ডের প্রতি একটা বিশ্বাস জন্মানোর জন্য তিনি বেশ কিছু শর্ত আরোপ করেন। সেই জন্য তার প্রতিনিধি লর্ড ক্যানিংকে তিনি ভারতে পাঠান এবং ভারতে পাঠানোর পর ভারতে এলাহাবাদে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর একটা ঘোষণা প্রকাশ করেন যে মহারানী ভিক্টোরিয়া তোমাদের জন্য এই জিনিসপত্র করবে। অর্থাৎ কিছু কিছু শর্ত দেন, যে শর্ত অনুযায়ী কিন্তু যাতে ভারতীয় লোকজনদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি বিশ্বাস পুনরায় জন্মায়। সেই জন্য তিনি তার প্রতিনিধি লর্ড ক্যানিংকে ভারতে পাঠান এবং কিছু ঘোষণাপত্র জারি করেন। যেমন যে সমস্ত ঘোষণাপত্র জারি করেছিলেন তাদের মধ্যে, বা যে সমস্ত শর্তগুলি দিয়েছিলেন সেগুলির মধ্যে যদি আমি বলি, যেমন রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর থাকবে না, তার পরিবর্তে মহারানীর একজন প্রতিনিধি, যাকে আমরা বা ভাইসরয়, অর্থাৎ তখন থেকেই কিন্তু এই গভর্নর যে জেনারেল ছিল সেই গভর্নর জেনারেল পদের অবসান ঘটে, ভাইসরয় একটা নতুন পদ হলো। সেই ভাইসরয় পদের বা মহারানীর একজন প্রতিনিধি কিন্তু ভারতে থাকবে এবং সেই কিন্তু ভারতের শাসন কার্য পরিচালনা করবে। তারপর বলে ভারতীয় যে দেশীয় রাজা রয়েছে তারা কিন্তু দত্তকপুত্র গ্রহণ করতে পারবে। তারপর বলে ভারতীয় যে জনসাধারণ রয়েছে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে কিন্তু নিয়োগ হতে পারবে। তো এইরকম বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু ভারতীয়দের ওপর দিয়েছিল, মূলত একটাই কারণ, যাতে ইংল্যান্ডের ওপর ভারতীয়দের বিশ্বাস কিন্তু বজায় রাখে। সেই জন্য তিনি বেশ কিছু শর্তগুলি দিয়েছিলেন। এই শর্তগুলি কিন্তু মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। কিন্তু বাস্তবে কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতির কিন্তু কোনোটাই রক্ষা হয়নি। তো এই ছিল আজকের প্রথম পার্ট, অর্থাৎ তোমাদের যে চতুর্থ অধ্যায়ের 3টি ইউনিট রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, এই পার্টের সব পয়েন্টগুলো। এই কয়েকটা এখান থেকে প্রশ্ন হবে, এর বাইরে আর প্রশ্ন হবে না। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের নোটগুলো তো অবশ্যই রয়েছে। তো দেখো, একটু পড়ে দেখো, যদি অসুবিধা মনে হয় তাহলে আমাকে একটু জানিও তোমাদের গ্রুপে, আমি তাহলে আবার সেটি জানিয়ে দেবো। তো আজকে এই 4.1 গ্রুপটাই থাকবে। এরপরের দিন আমরা 4.2 এই ইউনিটটা শুরু করবো, সভা সমিতির যুগ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।